নেপাল জুড়ে চলছে লুটপাট আর ভাঙচুরের এক ভয়ঙ্কর কাহিনী। শুধু বাড়িতে নয়, যানবাহনও লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন। আগুনে পুড়ে মারা যাচ্ছেন সাংবাদিক। পুরো নেপাল জুড়ে চলছে এক চরম বিশৃঙ্খলা। রাজা ফিরে আসুন, দেশ বাঁচান, আমরা রাজতন্ত্র চাই, রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন, এই সমস্ত স্লোগানে কাঠমান্ডুর আকাশ বাতাস ভরে উঠেছে। তাহলে কি নেপালের মানুষ এবার পথে নেমেছেন হিন্দু রাজতন্ত্রকে ফিরিয়ে আন? নেপালে 240 বছর ধরে হিন্দু রাজতন্ত্র ছিল, কিন্তু 2006 সালে নেপালের মানুষের এক প্রবল বিক্ষোভের কারণে নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ ক্ষমতা ছেড়ে চলে যেতে এক প্রকার বাধ্য হয়েছিলেন। এবং 2008 সালে নেপালের মানুষ নেপালের সংবিধানে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। কিন্তু সেই ঘটনাটি 19 বছর পর তাকে ফিরিয়ে আনার জন্য আজ নেপালে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। 2 শতকে এমন কি পরিবর্তন ঘটল? নেপালের একটি রাজনৈতিক দল আরপিপি অর্থাৎ রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নামে প্রজাতন্ত্র থাকলেও রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য 28 মার্চ নেপালের 3 কোণে এক বিক্ষোভ প্রদর্শন করেন, যাতে শত শত মানুষ আহত হন এবং কিছু নিহতও হন। লেটস চেঞ্জ দ্য সিস্টেম টু চেঞ্জ দ্য সিচুয়েশন, পরিস্থিতি পরিবর্তনের জন্য ব্যবস্থা পরিবর্তন করো, এই স্লোগানে বিক্ষোভে নেতৃত্ব দেন সভাপতি রাজেন্দ্র লিংডেন। আরপিপির ভাইস চেয়ারম্যান রবীন্দ্র মিশ্র, সাধারণ সম্পাদক দাওয়াল গ্রেপ্তার হন। অনেকের অভিযোগ যে আরপিপিকে মদত দিচ্ছেন প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ। নেপাল হলো এমন এক অস্থিতিকর দেশ যেখানে 17 বছরে 13টি প্রধানমন্ত্রী হয়েছে। নেপালের আবার কোনো প্রধানমন্ত্রী বহুমত পাননি, তাদের জোটের দ্বারা সরকার গঠন করতে হয়েছে। এখানে আবার রাজনৈতিক নেতারা দলবদল নামে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক যে নেপালের মানুষের গণতন্ত্রের প্রতি ক্ষোভের কারণ কি। বিনিয়োগ এবং নতুন শিল্পের অভাবে নেপালে কর্মসংস্থান কম। নেপালের প্রায় বহু মানুষ বিদেশে কর্মসংস্থানের সন্ধানে দেশ ছেড়ে চলে যান। এখানে শিক্ষার মানে যথেষ্ট অবনতি হয়েছে। একটি রিপোর্ট থেকে জানা যায় যে নেপালের অর্থাৎ ক্লাস 10 ফাইনাল এক্সামে পাশ করেছেন মাত্র 36% শিক্ষার্থী। এখানে স্কুল ছুটের সংখ্যাটাও কম নয়। এছাড়া ওষুধের অভাব, সরঞ্জামের অভাব, যোগ্য চিকিৎসা পেশাদারের অভাবে হসপিটাল অকার্যকর হয়ে পড়ে আছে। সোনা চোরাচালান, ভুটানি কেলেঙ্কারি, সমবায় কেলেঙ্কারি, বাগান মামলা, এই সমস্ত বড় বড় কেলেঙ্কারির সাথে সরাসরি যুক্ত রয়েছেন অনেক রাজনৈতিক। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আছে ঝুড়ি ঝুড়ি কিছু। চীনা ঋণ পরিশোধের ক্ষেত্রে অনেক বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে সরকারকে। নেপালের ভূ রাজনীতি অনেকটাই চীনের দিকে নির্ভরশীল। নেপাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর কেন্দ্রবিন্দুতে। উদাহরণ হিসাবে পোখরা বিমানবন্দরের কথা বলা যায়। পোখরা বিমানবন্দর যা চীনা বিনিয়োগে তৈরি হয়েছিল, কিন্তু এটি খুব নিম্নমানের এবং পরিকল্পনা খুব দুর্বল। নেপালের একটি কাঠমিস্ত্রি কুররাজ শ্রেষ্ঠা প্রেসকে বলেন যে দেশের সবচেয়ে খারাপ জিনিস হলো দুর্নীতি। ক্ষমতায় থাকা রাজনীতিবিদরা দেশের জন্য কিছুই করেন। তাহলে প্রশ্ন আসে, যদি নেপালের গণতন্ত্রের মধ্যে এত দুর্নীতি হয়, তাহলে একনায়কতান্ত্রিক রাজতন্ত্র ফিরলে দুর্নীতির মাত্রা বর্তমানের থেকেও ছাপিয়ে যাবে কিনা? এদিকে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী জ্ঞানেন্দ্র শাহকে একটি রাজনৈতিক দল খোলার পরামর্শ দিয়েছেন। নেপালের মানুষজন একদিন বিক্ষোভের দ্বারা রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিলেন, কারণ রাজা জ্ঞানেন্দ্র শাহ তার শাসনকালে সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করতেন। তিনি নিরঙ্কুশ ক্ষমতা দখল করেন। তার ক্ষমতা এতটাই বিস্তৃত ছিল যে তিনি সরকার এবং সংসদ ভেঙে দেন। তার বিরোধী সমস্ত রাজনীতিবিদদের কারারুদ্ধ করেন, সাংবাদিকদের বলার অধিকারটুকু কেড়ে নেন এবং বিভিন্ন সাংবাদিককে জেলে বন্দী করেন। তিনি সারা দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সেনাবাহিনীকে দেশ শাসনের জন্য ব্যবহার করেন। এবার প্রশ্ন থেকে যায় যে নেপালে গণতন্ত্রই থাকবে নাকি রাজতন্ত্র ফিরে আসবে, এবং রাজতন্ত্র ফিরে এলেও সেখানে কিছু সংস্কার করা হবে কিনা তা তো সময় বলবে।